আমার বরের পেশা ছিল ব্যাংকিং, আর আমার নাম রেহানা। বিবাহের পর আমার বর কোনো দিনও আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হয়নি। অথচ আশ্চর্যের বিষয় হল, সে আমাকে নিজের পছন্দে এই পরিণয়ে রাজি হয়েছিল। আমি তার সাথে একটি স্বাভাবিক সম্পর্কের জন্য ব্যাকুল থাকতাম, কিন্তু আমার বর সর্বদা আমার থেকে একটা দূরত্ব বজায় রেখে চলত। বিয়ের 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরেও যখন সে আমাকে একবারের জন্য স্পর্শ করল না, তখন আমার অন্তরে নানান ধরনের জিজ্ঞাসা জাগতে শুরু করে। আমার বর কেন আমাকে ভালোবেসে কাছে টানে না, কিংবা আমাদের মধ্যে কেন একটি স্বাভাবিক দাম্পত্য জীবন গড়ে উঠছে না। বিবাহের পরে চোখে অজস্র রঙিন স্বপ্ন নিয়ে আমি আমার শ্বশুরালয়ে পা রেখেছিলাম। হৃদয়ে এই আশা ছিল যে বরের কাছ থেকে অঢেল ভালোবাসা পাব। কিন্তু কী কারণে যে এমনটা হচ্ছিল, প্রতিদিন রাত হলেই আমার বর নিজের হাতে আমাকে অপরূপ সাজে সাজিয়ে দিত। তারপর আমাকে একটি নিকষ কালো অন্ধকার কক্ষে নিয়ে গিয়ে আমার হাত পা বেঁধে ফেলত। এরপরে আমার বাহুতে একটি করে ইঞ্জেকশন দিত, আর সেই ইঞ্জেকশনটি শরীরে প্রবেশ করার সাথে সাথেই আমার সমস্ত চেতনা বিলুপ্ত হয়ে যেত। তারপর যখন সকালে আমার দৃষ্টি খুলত, আমি দেখতাম যে আমি আমার নিজের কক্ষের বিছানায় শুয়ে আছি। আর আমার এমন এক অদ্ভুত অনুভূতি হতো, যেন সারাটা রাত ধরে কেউ আমার দেহটাকে নিয়ে নিজের ইচ্ছামতো ব্যবহার করেছে। কিন্তু আমি বিন্দু বিসর্গেও জানতে পারতাম না যে আমার সাথে সারা রাত ধরে ঠিক কী ঘটত, আর কেনই বা আমার স্বামী আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ করত। এই উপাখ্যানের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমার বর কী কারণে আমার সঙ্গে এই প্রকার ব্যবহার করেছিল, এবং আমার জীবনের এই সত্য ঘটনাটি শোনার পরে আপনাদেরও অন্তরাত্মা ভয় শিউরে উঠবে। অতি অল্প বয়সেই আমি মাতৃহারা হয়েছিলাম, তাই আমার বাবা আমাকে মিগুন্ত স্নেহ এবং মমতায় লালন পালন করেছিলেন এবং ভালোভাবে পড়াশোনাও শিখিয়েছিলেন। এরপর একটি সুপাত্র দেখে আমার বিবাহ সম্পন্ন করেন। আমার স্বামীর নাম ছিল সোহেল। সোহেল যেহেতু একটি প্রতিষ্ঠিত ব্যাংকে চাকরি করত, তাই আমার বাবা তার পেশা দেখেই তাকে জামাই হিসেবে পছন্দ করেছিলেন। আমার বাবা তার সরকারি চাকরি দেখেই তাকে আমার জন্য মনোনীত করেছিলেন। তাদের পরিবারটিও ছিল বেশ ছোট, তাই বাবা ধারণা করেছিলেন যে আমি ওই গৃহে গিয়ে অত্যন্ত শান্তিতে জীবন কাটাতে পারব, কারণ ওই সংসারে আমার শাশুড়ি এবং স্বামী ছাড়া অন্য কোনো সদস্যের উপস্থিতি ছিল না। তাই বাবা ভেবেছিলেন, ছোট সংসারে বিয়ে হলে আমাকে খুব বেশি গৃহকর্ম করতে হবে না এবং কাজের বোঝাও অনেক কম থাকবে। কিন্তু বিবাহ করে যেদিন প্রথম শ্বশুরালয়ে গেলাম, সেদিনই আমাদের ফুলশয্যার রাতে আমার বরের কক্ষে প্রবেশের ঠিক পূর্ব মুহূর্তে শাশুড়ি আমাকে ডেকে বললেন, দেখো বৌমা, আমার পুত্রটি অত্যন্ত লাজুক স্বভাবের, তাই ওর সংকোচটা তোমাকেই দূর করতে হবে। আমি তখন শাশুড়ির এই কথা শুনে খুবই লজ্জা পেয়েছিলাম এবং অনুধাবন করতে পারছিলাম যে তিনি কোন দিকে ইঙ্গিত করছেন। বস্তুত তিনি স্বামী স্ত্রীর সেই বিশেষ সম্পর্কের কথাই বলছিলেন, যা ফুলশয্যার রাতে প্রত্যেক নবদম্পতির মধ্যে ঘটে থাকে, আর আমিও সেই কথা চিন্তা করে মনে মনে অত্যন্ত পুলকিত ছিলাম। এরপর আমার শাশুড়ি যখন কক্ষ থেকে প্রস্থান করলেন, তার ঠিক অল্পক্ষণ পরেই আমার স্বামী ঘরের ভেতরে প্রবেশ করল। আমার স্বামীকে কক্ষে প্রবেশ করতে দেখা মাত্রই আমার বুক ধড়ফড় করতে শুরু করল এবং লজ্জায় আমার মুখমণ্ডল আরক্তিম হয়ে গেল। তারপর আমি তো অধীর আগ্রহে প্রতীক্ষা করছিলাম স্বামীর স্নেহ আর ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তার কিছুক্ষণ পরেই স্বামীর হাবভাব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ সে আমার নিকটে এসে আমাদের মধ্যে সম্পর্ক গড়া তো অনেক দূরের ব্যাপার, সে তো আমার সাথে ভালোভাবে দুটি কথাও বলল না, এমনকি আমাকে সামান্য স্পর্শও করল না, আর একটি বালিশ হাতে নিয়ে ঘরের সোফার উপরেই শয়ন করল। আমি তখন আর নিজেকে সামলাতে না পেরে স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি তো আমার স্বামী, তাহলে আমার শয্যার পাশে না শুয়ে ওখানে নিদ্রা যাচ্ছ কেন? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমার স্বামী তখন আমাকে যে জবাব দিয়েছিল, তা শোনার পরে আমার পায়ের তলা মাটি সরে গিয়েছিল। সে আমাকে বলল, আমি কোনো বাইরের মেয়ের সাথে এক শয্যায় রাত্রিযাপন করতে পারবো না। এই কথাটি বলেই সে আমাকে আর কোনো গুরুত্ব না দিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। আমি তখন সমস্ত রাত্রি ধরে এটাই চিন্তা করছিলাম যে সে আমাকে বাইরের মেয়ে কেন বলল, কারণ আমি তো আইনসম্মতভাবে তার স্ত্রী, তার জীবন সঙ্গিনী। তাহলে সে আমাকে এমন বিচিত্র কথা কেন বলল? এই প্রশ্নটি সারা রাত আমার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তারপর অকস্মাৎ আমার শাশুড়ির কথা মনে পড়ল যে তিনি পূর্বেই আমাকে জানিয়েছিলেন যে তার পুত্র নাকি অত্যন্ত লাজুক প্রকৃতির।
তাই আমি নিজেকে সান্ত্বনা দিলাম যে সম্ভবত আমি আমার স্বামীর বিষয়ে একটু অতিরিক্তই ভাবছি। সময়ের সাথে সাথে ধীরে ধীরে হয়তো ওর সংকোচ কেটে যাবে, তারপর সে নিশ্চয়ই আমার কাছে আসবে এবং আমাকে অনেক স্নেহ আর ভালোবাসা দেবে। এইসব নানা কথা ভাবতে ভাবতেই আমার ফুলসজ্জার সেই কাঙ্ক্ষিত রাতটি অতিবাহিত হয়ে গেল। আমি কতই না আশা করেছিলাম আমাদের ফুলসজ্জার রাতটিকে কেন্দ্র করে, কিন্তু আমি যা কিছু কল্পনা করেছিলাম তার ঠিক বিপরীতটাই আমার সাথে ঘটল। পরের দিন সকালে আমার বাবা আর পিসি মিষ্টান্নের হাঁড়ি নিয়ে আমাদের গৃহে এলেন। আমার বাবা আর পিসি যখন এলেন তখন আমার শাশুড়ি আমাকে ডেকে বললেন, রেহানা, আজ এই গৃহে তোমার প্রথম দিন, আর দেখো তোমার বাবা আর পিসি তোমাকে দেখতে এসেছেন, তাই তুমি এখন রন্ধনশালায় গিয়ে কিছু ভালো খাবার রান্না করে নিয়ে এসো। আমি তখন সানন্দে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ আরম্ভ করলাম। ঠিক সেই সময় আমার স্বামী জলপানের জন্য রান্নাঘরে এসেছিল। সে তো আমার দিকে একবারও ফিরে তাকায়নি, কিন্তু স্বামীকে দেখা মাত্রই আনন্দে আমার গাল দুটো লাল হয়ে উঠেছিল। এরপর আমার স্বামী যখন গ্লাসে জল ঢালছিল, ঠিক সেই মুহূর্তে আমি আমার আবেগ সংবরণ করতে না পেরে তাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম, আর তাকে স্পর্শ করা মাত্রই তার হাত থেকে জলের গ্লাসটি ছিটকে নিচে পড়ে গেল। শুধু তাই নয়, আমি যখন তাকে ওভাবে আলিঙ্গন করেছিলাম তখন সে বুড়িভাবে চমকে উঠেছিল এবং সে তখন ক্রুদ্ধ হয়ে আমাকে বলল, তুমি এটা কি করছো? আমি তখন বললাম, আমি কি করছি মানে? আমি তো তোমাকে ভালোবেসে আলিঙ্গন করেছি। স্বামী তখন বলল, তোমার লজ্জা নেই একজন অপরিচিত পুরুষকে এইভাবে জড়িয়ে ধরতে? তারপর আমি কিছু বলতে যাব, ঠিক সেই সময় আমার বাবা আর শাশুড়ি রান্নাঘরে এসে উপস্থিত হলেন। আসলে গ্লাসটা যখন তার হাত থেকে ছিটকে পড়ে গিয়েছিল তখন সেই তীব্র শব্দ শুনেই আমার বাবা আর শাশুড়ি ঘাবড়ে গিয়েছিলেন এবং দুজনেই ছুটে রান্নাঘরে এসেছিলেন। তখন আমি আর আমার স্বামীকে কিছু বলার অবকাশ পেলাম না। সেদিন আমার বাবা আর পিসি বাড়ি ফিরে যাবার পর আমি আমার শাশুড়িকে পুনরায় জিজ্ঞাসা করেছিলাম যে আমার স্বামী কেন আমার থেকে এভাবে দূরে দূরে থাকে। তখন আমার শাশুড়ি বলেছিলেন, বাড়িতে অনেক অতিথি ছিল তো, তাই হয়তো সে তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে লজ্জা পাচ্ছিল। কিন্তু আমি একটা উপায় ভেবেছি, তোমাদের দুজনকে বাড়িতে একা রেখে আমি কয়েকদিনের জন্য আমার বোনের বাড়ি যাব, যাতে তোমরা দুজন একে অপরের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারো। তাহলেই দেখবে তোমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো তোমাকে আগেই বলেছি বৌমা, আমার ছেলেটা একটু লাজুক প্রকৃতির, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তারপর আমার শাশুড়ি আমাদের বিবাহের ঠিক 3 দিন পরেই আমাকে আর আমার স্বামীকে বাড়িতে একা রেখে তিনি তার বোনের বাড়ি চলে গেলেন, যাতে আমি আর আমার স্বামী একে অপরকে যথেষ্ট সময় দিতে পারি। এরপর আমার শাশুড়ি চলে যাবার পরে সেদিন রাতে আমি খুবই আনন্দিত ছিলাম, এই ভেবে যে আজ রাতে হয়তো অবশ্যই আমাদের দুজনের মধুর মিলন হবে। আজ যেহেতু বাড়িতে আর কেউ নেই, তাই আমার স্বামী আজকে নিশ্চয়ই আমাকে তার ভালোবাসা দেবে, এই ভেবে আমি অত্যন্ত খুশি ছিলাম। তারপর সেদিন আমার স্বামীর বাড়ি ফেরার আগে আমি রাত্রিবেলা ভালো করে স্নান করে সুন্দর করে সেজেগুজে প্রস্তুত হয়েছিলাম। এরপর আমার স্বামী যখন বাড়ি ফিরে এলো তখন খাওয়া দাওয়ার পরে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম আর বলেছিলাম, আমার আর একদম সহ্য হচ্ছে না, আজ তুমি আমাকে তোমার ভালোবাসা দেবে আর অনেক আদর করবে। আমি আর তোমার থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছি না। আমার এই শরীরটা তো শুধু তোমারই জন্য, আমি তোমার সঙ্গে আমার সমস্ত ইচ্ছে পূরণ করতে চাই। স্বামী তখন আমাকে খুব ভালোবেসে একটা চেয়ারে বসালো। ও যখন আমাকে এত স্নেহ করে চেয়ারে বসাচ্ছিল তখন আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজ রাতে আমার মনের সব আশা পূর্ণ হতে চলেছে। তারপর আমার স্বামী ড্রয়ার থেকে একটা রশি বের করে আমার কাছে এসে চেয়ারের সঙ্গে আমার দুটো হাত শক্ত করে বেঁধে দিল। ও যখন চেয়ারের সঙ্গে আমার হাত দুটো রশি দিয়ে বাঁধছিল তখন আমি ওকে দেখে মুচকি হেসে বলেছিলাম, আমি তো তোমাকে খুব সাধারণ আর শান্তশিষ্ট ভাবতাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি তো তেমন নও। আমি বুঝতে পারছি তুমি ঠিক কিভাবে আমার সঙ্গে সম্পর্ক করতে চাইছ। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার স্বামী হয়তো খুবই রোমান্টিক প্রকৃতির, কিন্তু এর কিছুক্ষণ পরেই আমার মনে ওর ওপর সন্দেহ দানা বাজতে শুরু করলো। আমি তো কল্পনা করছিলাম যে আমার স্বামী হয়তো আমার হাত বেঁধে দিয়ে আমাকে আদর করবে, কিন্তু আমার স্বামী তো আমার হাত বেঁধে দিয়ে আমার পাশে সেই অন্ধকার ঘরটার ভেতরে ঢুকে পড়ল এবং না জানি কার সঙ্গে যেন কথা বলতে শুরু করল। তারপর কিছুক্ষণ বাদে যখন সেই অন্ধকার ঘর থেকে আমার ঘরে ফিরে এলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ওই ঘরে কার সঙ্গে কথা বলছিলে? ওই ঘরের ভেতরে কে আছে? আমার স্বামী তখন আমার কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে ড্রয়ার থেকে একটা সাদা রঙের টেপ বের করে আমার কাছে এগিয়ে এলো। ওই মুহূর্তে কিন্তু আমার স্বামীর প্রতি আমার মনে গভীর সন্দেহ তৈরি হয়ে গেল, কারণ আমি প্রথমে ভেবেছিলাম ও আমাকে চেয়ারে বসিয়ে আমার হাত দুটো বেঁধে হয়তো আমাকে আদর করবে, কিন্তু আমার স্বামী তো আমার সঙ্গে অন্য কিছু করার পরিকল্পনা করেছিল। এরপর সে ওই সাদা রঙের টেপটা নিয়ে যখন আমার কাছে এসে দাঁড়ালো তখন আমি ভয় পেয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সঙ্গে কি করতে চাইছো আর তুমি আমাকে এইভাবে বেঁধে রেখেছো কেন?
আমার স্বামী তখন আমার কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে আমার মুখের মধ্যেই সেই টেপটা শক্ত করে লাগিয়ে দিল, যাতে আমি কোনোভাবেই চিৎকার করতে বা কোনো কথা বলতে না পারি। এরপর সে আমার সঙ্গে যা করল সেটা শুনলে হয়তো আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে, কারণ আমাকে ওভাবে বাঁধার পর সে একটা ইঞ্জেকশন নিয়ে এলো এবং সেই ইঞ্জেকশনটা আমার হাতে ফুটিয়ে দিল। আমি জানি না সে আমাকে কিসের ইঞ্জেকশন দিয়েছিল আর কেনই বা দিয়েছিল। ইঞ্জেকশনটা নেওয়ার কিছুক্ষণ পরেই আমার নিজেকে এতটাই দুর্বল আর অসহায় মনে হচ্ছিল যে আমার তখন আর কোনো হুঁশজ্ঞান ছিল না, আমার তখন আর কোনো বোধশক্তি অবশিষ্ট ছিল না, কারণ ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর আমার মাথাটা এত বেশি ঘুরছিল যে আমি বিছানায় লুটিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা ঘুম ভাঙল, তখন দেখি আমার শরীরে কেবল একটা পাতলা পোশাক হয়েছে, কিন্তু আমি তো রাতে শাড়ি পরেছিলাম। তাহলে রাতের বেলায় আমার সঙ্গে কে কি করেছিল আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমার শরীরটা এতটাই দুর্বল লাগছিল যে আমার বিছানা থেকে নামার মতো শক্তিটুকুও ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমার স্বামী রাতের অন্ধকারে আমার সঙ্গে কি করেছিল। তারপর কিছুক্ষণ বাদে আমার স্বামী ঘরে ঢুকে আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিল। আমি যখন তাজি জিজ্ঞেস করলাম যে তুমি রাতে আমার সঙ্গে কি করেছিলে, তখন আমার স্বামী আমাকে বলেছিল, দেখো রেহানা, আমি যা করছি তা তোমাদের দুজনের ভালোর জন্যই করছি। ওই সময় আমি আমার স্বামীর কথার কোনো অর্থই বুঝতে পারছিলাম না যে সে কার কথা বলছে এবং সে কেন বারবার একটাই কথা বলে চলেছে যে সে আমাকে স্পর্শ করতে পারবে না, কারণ তাতে নাকি ওই লোকটা রাগ করবে। আমার স্বামী ঠিক কার কথা বলছিল? এদিকে আমি তো এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে আমার ঠিকমতো হাঁটাচলা করার শক্তিটুকুও ছিল না। আর আমার শাশুড়ি আমাদের দুজনকে একসঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার জন্য তিনি তার বোনের বাড়ি চলে গিয়েছিলেন। তিনি তো জানতেনও না যে আমার সঙ্গে এখানে কি ঘটে চলেছে। এমনকি আমার স্বামী যখন পরপর 2-3 দিন আমার সঙ্গে একই রকম আচরণ করল, তখন আমি বুঝতে পারলাম যে আমার সঙ্গে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। তাই সেদিন আমি যখন অনেক কষ্টে টেবিলের ওপর রাখা আমার মোবাইলটা হাতে নিয়ে বাবাকে ফোন করার চেষ্টা করেছিলাম, তখন আমার বাবার নম্বরে ফোন লাগেনি, কারণ আমার স্বামী তো আমার মোবাইল থেকে সিম কার্ডটা আগেই বের করে ফেলে দিয়েছিল, যাতে আমি কারো সঙ্গে যোগাযোগ না করতে পারি। এরপর প্রত্যেক দিন আমার স্বামী আলমারি থেকে একটা করে নতুন পোশাক বের করত এবং আমাকে সুন্দর করে সাজিয়ে দিত এবং আমাকে জোর করে ওই পাশের অন্ধকার ঘরটাতে নিয়ে গিয়ে আমার হাতে একটা করে ইঞ্জেকশন দিত। আর ওই ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার আর কোনো হুঁশ থাকতো না এবং আমি এটাও জানতে পারতাম না যে সারা রাত ধরে ওই অন্ধকার ঘরের মধ্যে আমার সঙ্গে কি করা হতো। ধীরে ধীরে আমি এতটাই কাহিল আর দুর্বল হয়ে পড়লাম যে আমার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গেল, কিন্তু আমার স্বামীর মনে আমার জন্য কোনো দয়ামায়া ছিল না। সে তো প্রতিদিন অফিস থেকে ফিরে এসে আমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ওই অন্ধকার ঘরটার মধ্যে রেখে দিয়ে চলে যেত, আর যাবার সময় বলতো, তুমি তার সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাও এবং তার সঙ্গেই নিজের শারীরিক ইচ্ছেগুলো পূরণ করো। আমি তো এটাই বুঝে উঠতে পারছিলাম না যে আমার স্বামী আমাকে বিয়ে করে আনার পর কেন এই অদ্ভুত কথাটা বলতো যে সে নাকি অন্য কারোর জন্য আমাকে সাজিয়ে দেয় এবং আমার উপর নাকি শুধুমাত্র ওই লোকটারই অধিকার আছে। এমনকি আমি আমার স্বামীকে জিজ্ঞেসও করেছিলাম যে সে ওই অন্ধকার ঘরের দিকে তাকিয়ে কোন লোকটার কথা বলে এবং কোন লোকটার আমার উপর অধিকার রয়েছে, আর আমার উপর যদি সেই লোকটারই অধিকার থাকে তাহলে আমার স্বামী আমাকে বিয়ে করেছিল কেন। তখন আমার স্বামী আমাকে বলেছিল, যখন সঠিক সময় আসবে তখন তুমি নিজেই সবকিছু জেনে যাবে। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল এবং আমি অনেক চেষ্টা করে ওই বাড়ি থেকে পালাতে পারলাম না। পালানো তো অনেক দূরের কথা, আমার স্বামী প্রতিদিন আমাকে যে ইঞ্জেকশনটা দিত তার প্রভাবে আমি সারাক্ষণই এক ঘরের মধ্যে থাকতাম, আর আমার কেবলই মনে হতো কেউ যেন প্রত্যেক রাতে আমার শরীরটাকে ব্যবহার করছে। এইভাবে 12 দিন কেটে যাওয়ার পর আমার শাশুড়ি যখন তার বোনের বাড়ি থেকে ফিরে এলেন, তখন আমার ওরকম শোচনীয় অবস্থা দেখে তিনি তার ছেলের গালে সজোরে একটা চড় মেরে বললেন, আমার বৌমার কি অবস্থা করেছিস তুই? তোর লজ্জা করে না? আমার বৌমার কি ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছিস। আমি ওই সময় শাশুড়ির পায়ে ধরে কেঁদে বলেছিলাম আমাকে যেন আমার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। শাশুড়ি তখন বলেছিলেন, বৌমা, তোমার আর কোনো চিন্তা করার কারণ নেই, আমি তো এখন বাড়ি চলে এসেছি, এবার আমি সবকিছু ঠিক করে দেব। এই কথা বলে আমার শাশুড়িও আমাকে ধরে ওই অন্ধকার ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং ওই অন্ধকার ঘরের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তারপর আমার শাশুড়ি আমার স্বামীকে যা বললেন সেটা শোনার পর তো আমার পায়ের তলার মাটিটাই যেন পুরোপুরি সরে গেল, কারণ আমার শাশুড়িও আমার স্বামীর এই কাজের সঙ্গে সমানভাবে জড়িত ছিলেন।
আমার শাশুড়ি তখন তার ছেলেকে বললেন, এই মেয়েটার মুখটা ভালো করে বন্ধ করে দে, যাতে ও কোনোভাবেই চিৎকার করতে না পারে। আমি এক্ষুনি দেখে আসছি আমাদের বাড়ির দরজায় কে এসেছে। ওই সময় আমার শাশুড়ির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এই বাড়িতে আসার পর তো আমি ওনাকে আমার নিজের মায়ের আসনেই বসিয়েছিলাম। আমি ভেবেছিলাম ছোটবেলায় তো আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু শাশুড়ি মাকে পাওয়ার পর আমি যেন আমার নিজের মাকেই আবার ফিরে পেয়েছি। কিন্তু উনি তো আসলে আমার ভালো কোনোদিনই চাননি। এরপর আমার স্বামী তার মায়ের কথা মতো আমাকে হুমকি দিয়ে বলল যে আমি যেন মুখ থেকে কোনো শব্দ না করি, না হলে সে নাকি আমাকে আবারও সেই ইঞ্জেকশনটা দেবে। আমি তখন ভয়ে একেবারে চুপ করে বসেছিলাম। ঠিক তখনই আমার কানে এলো আমাদের বাড়ির ভেতরে ঢুকে কেউ যেন চিৎকার চেঁচামেচি করছে। কিছুক্ষণ পর আমি যখন আওয়াজটা আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম, তখন আমি বুঝতে পারলাম ওটা তো আমার বাবার গলার স্বর, এবং আমার বাবা তখন শাশুড়ির সঙ্গে বচসা করছিলেন। আমার বাবা শাশুড়িকে বলছিলেন, গত 12-13 দিন ধরে আমার মেয়ের সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ নেই। আমার মেয়ে কোথায়? আমার মেয়ের ফোনে কেন ফোন যাচ্ছে না? ওই সময় আমার শাশুড়ি আমার বাবাকে একটা মিথ্যে কথা বললেন যে আমি নাকি আমার স্বামীর সঙ্গে বাইরে বেড়াতে গেছি, তাই আমরা যখন বাড়ি ফিরে আসব তখন শাশুড়ি আমার সঙ্গে বাবার কথা বলিয়ে দেবেন। কিন্তু আমার বাবা আমার শাশুড়ির কোনো কথাতেই আস্থা রাখতে পারছিলেন না। ওদিকে আমি যখন বুঝতে পারলাম যে বাবা আমার খোঁজ খবর নিতে শুরু করেছেন, তখন আমিও সুযোগ বুঝে মনে সাহস জুগিয়ে চিৎকার করে বাবাকে ডাকতে লাগলাম, এবং আমার আওয়াজ শুনে বাবাও বুঝতে পারলেন যে আমার শাশুড়ি বাবাকে মিথ্যে কথা বলছেন, এবং আমার বাবা তখন আমাকে খুঁজতে খুঁজতে ওই অন্ধকার ঘরটার মধ্যে এসে পৌঁছালেন। আর আমার ওই রকম শোচনীয় অবস্থা দেখে বাবা আমার স্বামীকে প্রচণ্ড মারধর করলেন। তারপর আমার স্বামী আর তার মা বাধ্য হয়ে আমাদের কাছে সমস্ত সত্যিটা স্বীকার করলো। তারা জানালো যে কেন আমার সঙ্গে তারা এই ধরনের আচরণ করেছিল। আসলে সোহেলের সঙ্গে বিয়ের আগে আমার সম্বন্ধটা হয়েছিল তার বড় ভাইয়ের সঙ্গে, কিন্তু আমাদের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার কিছুদিন পরেই আমরা খবর পেলাম যে সোহেলের বড় ভাই একটা বাইক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু তার দাদার মৃত্যুর মাত্র 25 দিনের মাথায় সোহেলের মা আমার সঙ্গে সোহেলের বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। ওই সময় আমার পিসি আমার বাবাকে বলেছিলেন যে সোহেলের দাদার মৃত্যু হয়েছে সবে 25 দিন হলো, আর এর মধ্যে ওর মা কেন এত তাড়াহুড়ো করে বাড়ির ছোট ছেলের বিয়ে দিতে চাইছেন। আমার বাবা কিন্তু তখন আমার পিসির কোনো কথাতেই কান দেননি এবং আমার বিয়েটা সোহেলের সঙ্গেই দিয়ে দিলেন। কিন্তু আমার শাশুড়ি তার ছোট ছেলে সোহেলের বিয়ে আমার সঙ্গে দিয়েছিলেন শুধুমাত্র তার বড় ছেলের একটা স্বপ্ন পূরণ করার জন্য। আসলে আমাকে প্রথমবার দেখেই নাকি সোহেলের বড় ভাই আমাকে পছন্দ করে ফেলেছিল এবং তার মাকে বলেছিল বিয়ে করলে আমি ওই মেয়েটাকেই করব। কিন্তু আমাদের বিয়ের আগে দুর্ভাগ্যবশত সোহেলের দাদার মৃত্যু হয়, আর তার মৃত্যুর কারণ হিসেবে আমার শাশুড়ি আমাকেই দায়ী করতে শুরু করেন। আমার শাশুড়ি বলতেন যে তার ছেলে নাকি সারাক্ষণ আমার কথা ভাবতে ভাবতেই মারা গেছে এবং তার বড় ছেলের নাকি স্বপ্ন ছিল আমাকে বিয়ে করার। তাই আমার শাশুড়ি তার মৃত ছেলের সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে তার ছোট ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তার মৃত ছেলের স্ত্রী হিসাবে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, এবং আমার শাশুড়ি এটাই চেয়েছিলেন যে আমি যেন তার বড় ছেলের বিধবা হয়ে এই শ্বশুরবাড়িতে সারা জীবন থাকি। আমার বাবা এবং আমি দুজনেই তখন বুঝতে পারলাম যে আমার শাশুড়ি আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। না হলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কিভাবে এমন জঘন্য একটা কাজ করতে পারে। আমার শাশুড়ি তো তার ছেলের মৃত্যুর শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিলেন, তাই তিনি তার মৃত ছেলের স্বপ্ন পূরণ করার জন্য আমার বিয়েটা তার ছোট ছেলের সঙ্গে দিয়েছিলেন। এবং সোহেলও তার মায়ের শোকে এতটাই কাতর ছিল যে সেও তার মায়ের সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করত। সমস্ত সত্যিটা জানার পর আমার বাবা আমাকে ওই নরক থেকে উদ্ধার করে নিয়ে এলেন, কারণ আমি আর বাবা দুজনেই খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে ওই বাড়িতে থাকলে ওরা আমার উপর প্রতিনিয়ত মানসিক অত্যাচার চালিয়ে যাবে। এমনকি আমার স্বামী আমাকে বিয়ে করা সত্ত্বেও সে আমাকে তার নিজের স্ত্রীর মর্যাদা না দিয়ে তার মৃত দাদার স্ত্রী অর্থাৎ বৌদি হিসাবেই মনে করত। সে নিজে আমাকে বিয়ে করে এনে তার অর্ধাঙ্গিনীর সম্মান না দিয়ে আমাকে তার বৌদির জায়গা দিয়েছিল, এবং আমিও এটা বুঝে গিয়েছিলাম যে ওই রকম একজন মানুষের সঙ্গে জীবন কাটানো কোনোভাবেই সম্ভব নয়। ওই ভয়ঙ্কর ঘটনাটা ভুলতে আমার অনেক দিন সময় লেগেছিল। আমি আর কোনোদিন ওই বালিটার দিকে ফিরেও তাকাইনি, এবং আমার বাবা আগেই তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা যদি আমাকে আর কোনো রকমভাবে বিরক্ত করার চেষ্টা করে তাহলে আমার বাবা কিন্তু তাদের নামে থানায় গিয়ে মামলা করবেন। তাই তারাও আর আমাকে কোনোদিন বিরক্ত করার সাহস দেখায়নি।
আমার এটা ভেবে খুব অবাক লাগে যে এই পৃথিবীতে কত বিচিত্র ধরনের মানুষ আছে যারা ওপর থেকে ভালো সাজার অভিনয় করে, কিন্তু যাদের ভেতরটা পাপে পরিপূর্ণ থাকে। আমার শাশুড়ি এবং সোহেলকে দেখে তো আমরা কেউই বুঝতে পারিনি যে আমার শাশুড়ি মানসিকভাবে এতটা অসুস্থ ছিলেন। ওই ঘটনাটা ঘটার পর আমি আর বিয়ে করার কথা ভাবিনি। এখন আমি আমার বাবার সঙ্গেই থাকি এবং বাবার সঙ্গে খুব ভালো আছি। সেদিন আমার বাবা যদি আমার শাশুড়িকে জোর না করতেন আমার সঙ্গে দেখা করার জন্য, তাহলে হয়তো ওরা আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়ে পুরোপুরি পাগলই বানিয়ে ফেলতো। সেদিনের পর থেকে আমরা আর কোনোদিন তাদের কোনো খোঁজ খবর রাখিনি। বেশ কয়েক বছর পর লোকমুখে শুনেছিলাম যে সোহেলের মা নাকি সত্যি পুরোপুরি পাগল হয়ে গেছেন এবং তার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। কোনো পাগল বা মানসিক রোগীকে তার ভুল কাজে বাধা না দিয়ে আমরাও যদি তার সেই খারাপ কাজে সঙ্গ দিই, তাহলে যে সঙ্গ দেবে সেও সমানভাবে অপরাধী হবে। কারণ যে কোনো অন্যায়কে সমর্থন করাটাও একটা বড় অন্যায়। আমার শাশুড়ি না হয় মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু সোহেল তো মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল। সে চাইলেই কিন্তু তার মাকে এই ভয়ঙ্কর কাজ থেকে বিরত রাখতে পারত, কিন্তু সে তার মায়ের কথায় সায় দিয়েছিল। সে তার মাকে কোনো বাধাই দেয়নি। আজ তার মায়ের ভুলের জন্য আমার জীবনটার পাশাপাশি তার নিজের জীবনটাও পুরোপুরি নষ্ট হয়ে গেল।